অ্যাকসেপ্ট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে। তো শুধু যদি আপনার কন্ডিশন এইটুকুই থাকে যে শিপমেন্টের 5 দিনের মধ্যে অ্যাকসেপ্ট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে, পরে যদি কোনো কন্ডিশন না থাকে, প্রুফ করার জন্য কোনো ডকুমেন্ট আপনি না চেয়ে থাকেন, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এই ডকুমেন্টটি চাওয়াই হয়নি, এই ডকুমেন্টটা আপনার কোথাও খোঁজারও দরকার নেই, কমপ্লায়েন্স চেক করার প্রয়োজন নেই। কিন্তু যদি এই ধরনের কথা থাকে যে হ্যাঁ শিপমেন্টের 5 ডেজ বা 7 ডেজ এর মধ্যে অ্যাকসেপ্ট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে এবং সেই কুরিয়ার রিসিপ্টটা অরিজিনাল ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে, অথবা অ্যাকসেপ্ট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টকে মেইল করতে হবে, সেই মেইল কপিটা অরিজিনাল ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে। তো এই যে কুরিয়ার রিসিপ্টটা চাইলেন বা এই যে আপনি মেইল কপিটা চাইলেন, এটাই হচ্ছে সেই ডকুমেন্টটা যেটা দিয়ে আপনি বুঝতে পারছেন সে আসলে 5 দিন বা 7 দিনের শিপমেন্টের 5 ডেজ বা 7 ডেজ এর মধ্যে অ্যাকসেপ্ট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্ট। কাজেই কোনো একটা ডকুমেন্ট এলসি ইস্যু হওয়ার আগে ইস্যু হওয়া থাকতে পারে বেনিফিশিয়ারি এন্ডে, যেমন কোন একটা প্রোডাক্টের সার্টিফিকেট অফ অরিজিন, হেলথ সার্টিফিকেট, কোন একটা রেডি গুডসের জন্য, এগুলো কিন্তু আগে থেকে আসলে রেডি থাকতে পারে। এই কারণে বলা হয়েছে ডকুমেন্ট মে বি ডেটেড প্রায়র টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট বাট মাস্ট নট বি ডেটেড লেটার দেন ইটস ডেট অফ প্রেজেন্টেশন। কিন্তু ডকুমেন্ট প্রেজেন্টেশনের পরের ডেটে কিন্তু আসলে ইস্যু করাটা বোঝা যাচ্ছে এখন অরিজিনাল ডকুমেন্টের পক্ষে কিন্তু আসলে সম্ভব না। আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করে দিয়েছেন, ডকুমেন্ট চলে গেছে ব্যাংকের কাছে, তো চলে গেছে 5 তারিখে আর আপনি ডকুমেন্টের ডেট দিয়ে রেখেছেন 7 তারিখে, তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে এটা লজিক্যালি পসিবল না, এটা ভুল ক্রমে বা ফেক ডকুমেন্ট আর কি, কারণ ডকুমেন্ট প্রেজেন্ট করে দেওয়ার পরে তো সেটা ইস্যু ডেট হতে পারে না। তো এই জন্যই বলা হয়েছে যে প্রথম অংশটুকু কনসিডার করে সেটা বলা হয়েছে ডকুমেন্ট ক্যান বি ডেটেড প্রায়র টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট। আর দ্বিতীয়টা যেহেতু প্র্যাকটিক্যালি পসিবল না যে আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করে দেওয়ার পরে এই অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির অ্যাড্রেস থাকবে এলসিতে, যেখানে অ্যাড্রেস হিসেবে ফর এক্সাম্পল গাজীপুরের অ্যাড্রেস দেওয়া আছে বা নারায়ণগঞ্জের অ্যাড্রেস দেওয়া আছে, তো আপনার ডকুমেন্টসে ইনভয়েস, প্যাকিং লিস্ট বা অন্যান্য কোনো ডকুমেন্টে সেই অ্যাড্রেসটাকে যদি সেই গাজীপুরের অ্যাড্রেসের বদলে তাদের কর্পোরেট হাউস মতিঝিল, গুলশান, বনানী, ধানমন্ডি, এই ধরনের উত্তরা, এই ধরনের কোনো অ্যাড্রেস যদি ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এলসির পরিভাষায় অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। জাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটাই যে সেম কান্ট্রি হতে হবে। তো গাজীপুর এবং মতিঝিল বা গাজীপুর এবং উত্তরা, গাজীপুর এবং ধানমন্ডি সেম কান্ট্রি, তো এখানে কোনো সমস্যা নেই। তবে একটা হতে পারে যে অনেক কোম্পানির দেখা যায় যে অনেক রিজিওনাল অফিস থাকে, হয়তো বাংলাদেশে একটা ফ্যাক্টরি বা বাংলাদেশ অফিস, হয়তো সিঙ্গাপুর অফিস, হয়তো ইন্ডিয়ান অফিস। তো অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারি যেই হোক তার যদি সেই বাংলাদেশ অ্যাড্রেসের কথা এলসিতে মেনশন করা থাকে, তো এই অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির অ্যাড্রেস থাকবে এলসিতে, যেখানে কনসাইনি অথবা নোটিফাই পার্টি ডিটেল হিসাবে ইউজ হয়। ট্রান্সপোর্ট ডকুমেন্টে বলা থাকে যে কনসাইন টু দ্য অ্যাপ্লিক্যান্ট অথবা কনসাইন টু নোটিফাই অ্যাপ্লিক্যান্ট, এই ধরনের কোনো কথাবার্তা যদি এলসি কন্ডিশনে থেকে থাকে এবং অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস এবং অ্যাপ্লিক্যান্টকে যদি মেনশন করতে হয় কনসাইন অথবা নোটিফাই পার্টি হিসাবে, তখন কিন্তু সেই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেল টু দ্য পয়েন্ট আপনাকে মেনশন করতে হবে, কোনো বিচ্যুতি এখান থেকে চলবে না। ফোন নাম্বারটা, ফ্যাক্স, এক্সটেনশন, অ্যাড্রেস, হাউস নাম্বার যাই থাকুক অ্যাজ ইট ইজ আপনাকে কিন্তু মেনশন করতে হবে। এখন অ্যাজ ইট ইজ এর মধ্যে একটু অ্যাকসেপ্ট করা যায়, যেমন আপনি যদি কিছু অ্যাডিশন থাকে, ফর এক্সাম্পল একটা অ্যাড্রেসের কথা বলছি, 520 খিলগাঁও, ঢাকা 1219, এই হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস, কিন্তু আপনার কনসাইনি বা নোটিফাই পার্টি, কিন্তু আপনার কনসাইনি বা নোটিফাই পার্টি ডিটেইলে আপনি উল্লেখ করলেন 520 সিপাহীবাগ রোড, খিলগাঁও, ঢাকা। কনসাইনি অথবা নোটিফাই পার্টি ডিটেল হিসাবে ইউজ হয়। ট্রান্সপোর্ট ডকুমেন্টে বলা থাকে যে কনসাইন টু দ্য অ্যাপ্লিক্যান্ট অথবা যেতে আমরা দেখলাম তিনটা পার্সপেক্টিভ। এক হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেস যখন কোনো ডকুমেন্টে লেখা থাকবে সেটা একদম এলসির মতো হতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, শুধু একটাই রিকোয়ারমেন্ট সেম কান্ট্রি হলেই হবে। অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির কন্ট্রাক্ট ডিটেইল যখন ইউজ হবে, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস বা স্কাইপের নাম্বার বা এই ধরনের অন্য কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার, বাকি এই ধরনের কোনো বিষয়গুলো যদি থেকে থাকে সেটাকে আপনি টোটালি ডিসরিগার্ড
করতে পারবেন। আর থার্ড অপশনটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস যখন অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস যখন কনসাইনি বা নোটিফাই পার্টি হিসাবে ইউজ হবে, তখন সেটাকে কিন্তু হুবহু এলসির মতোই ইউজ করতে হবে। সেখান থেকে কোনো ডেভিয়েশন চলবে না। ডেভিয়েশন চলবে না বলতে সেখান থেকে কোনো কিছু বাদ দেওয়া চলবে না, কিছু অ্যাড করতে পারেন যেটা অ্যাড্রেসটাকে আরেকটু স্পেসিফাই করে, আরেকটু এক্সটেন্ড করে, সেটুকু আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু এলসিতে যেটুকু মেনশন আছে সেখান থেকে কোনো কিছু বাদ দিতে পারবেন না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যেতে আমরা দেখলাম তিনটা পার্সপেক্টিভ। এক হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং এগুলো আসলে বর্তমানে এই আধুনিক যুগে ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এখানে বেনিফিশিয়ারি বা সেলার যে তাকেই একদম শিপমেন্ট করতে হবে ব্যাপারটা কিন্তু নট নেসেসারি। তার হয়ে এজেন্ট কাজ করতে পারে, বা সে ডাইরেক্ট প্রডিউসারও নাও হতে পারে, সে অন্য কারো থেকে সেই গুডস কিনে এনে সেল করতে পারে, এবং সে যার থেকে গুডসটা কিনে আনলো তাকে রিকোয়েস্ট করতে পারে যে তুমি এই অ্যাড্রেসে গুডসটা শিপ করে দাও। তো শুধু ট্রান্সফার্ড এলসি তো বটেই, ট্রান্সফার্ড এলসি ছাড়াও নর্মাল এলসিতেও কিন্তু এই অপশনগুলো সম্ভব, যে বড় সেলার তার হয়ে অনেক থার্ড পার্টি কাজ করতে পারে। তো যেমন আপনারা যদি অনলাইন থেকে যদি পণ্য কেনাকাটা করে থাকেন অ্যামাজন থেকে বা বাংলাদেশের দারাজ থেকে, তখন কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারেন যে আপনার যেই প্রোডাক্টটা শিপমেন্ট হচ্ছে, আপনি পেমেন্ট করলেন অ্যাজ এ বায়ার, আপনি প্রোডাক্ট করলেন অ্যামাজনকে, আপনি পেমেন্ট করলেন দারাজকে, কিন্তু অনেক সময় দেখা এগুলো আসলে বর্তমানে এই আধুনিক যুগে থার্ড পার্টি শিপমেন্টটা করে দিতে পারে। তার যাদের সাথে বিজনেস আছে সে এমন হতে পারে প্রডিউসার না, অন্য কারো থেকে প্রোডাক্টটা কিনে আনে, সে শুধু জাস্ট মিডলম্যান। সে যার থেকে প্রোডাক্ট কিনে আনলো তাকেও বলে দিতে পারে যে তুমি শিপমেন্টটা ডাইরেক্ট এই অ্যাড্রেসে করে দিও। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এখানে বলা, দ্য শিপার অর কনসাইনার অফ দ্য গুডস ইন্ডিকেটেড অন এনি ডকুমেন্ট নিড নট বি দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ক্রেডিট। অথবা বড় কোম্পানি হতে পারে, তার সাবসিডিয়ারি কোম্পানি থাকতে পারে যে শিপিং এন্ড হ্যান্ডলিং এর কাজগুলো করে থাকে। ফর এক্সাম্পল এলসির বেনিফিশিয়ারি বা প্রোডাক্টের সেলার হতে পারে হচ্ছে প্রাণ ব্রেভারেজ লিমিটেড, কিন্তু হতেই পারে যে সেই শিপমেন্টটা শিপার হচ্ছে প্রাণ লজিস্টিক্স লিমিটেড। খুবই স্বাভাবিক, হতেই পারে বড় কোম্পানি, তাদের শুধু শিপিং হ্যান্ডেল করার জন্য লজিস্টিক্স ডিপার্টমেন্ট আছে যারা টোটাল এই শিপমেন্ট গুলো দেখে থাকে। তখন যখন সেই প্রাণ লজিস্টিক্স যখন শিপমেন্টটা এক্সিকিউট করবে, ট্রান্সপোর্ট ডকুমেন্টে কিন্তু হয়তো প্রাণ বেভারেজের নাম লেখা না থেকে প্রাণ লজিস্টিক্স এর নাম, থার্ড পার্টি শিপমেন্টটা করে দিতে পারে। তার যাদের সাথে বিজনেস আছে সে একসাথে বলা হচ্ছে আসলে অনার ফাংশন, এবং ইস্যুইং ব্যাংকের উপর অ্যাভেলেবল ফাংশন কিন্তু হচ্ছে শুধু অনার ফাংশন। কনফার্মিং ব্যাংকের উপর অনার এবং নেগোসিয়েশন দুটি ফাংশনই প্রযোজ্য, নমিনেটেড ব্যাংকের উপরও তাই, কিন্তু ইস্যুইং ব্যাংকের উপর কিন্তু শুধু অনার ফাংশন হচ্ছে অ্যাপ্লিকেবল। এর উপর অ্যাভেলেবল ফাংশন কিন্তু হচ্ছে শুধু অনার ফাংশন। কনফার্মিং ব্যাংকের উপর অনার এবং নেগোসিয়েশন দুটি ফাংশনই প্রযোজ্য, নমিনেটেড ব্যাংকের উপরও তাই, কিন্তু ইস্যুইং ব্যাংকের উপর কিন্তু শুধু অনার ফাংশন হচ্ছে অ্যাপ্লিকেবল। তো এটাই বলেছে, ইস্যুইং ব্যাংক যখন কোন একটা প্রেজেন্টেশনকে কমপ্লাইং পাবে সে অবশ্যই অনার করবে। When an issuing bank determines that a presentation is complying, it must honor, অথবা আরেকটু এক্সটেন্ড করে যদি আমরা বলতে চাই, যদি ক্রেডিটটা সাইড পেমেন্ট হয় ইট মাস্ট পে, যদি ডেফার্ড পেমেন্ট অ্যাভেলেবল হয় তাহলে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইনকার করতে হবে, এবং যদি অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স হয় তাহলে তাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের রেসপন্সিবিলিটি, ইট মাস্ট অনার।